আমাদের দেশের বহু নিয়মকানুন শুধু দুর্বলই নয়, রীতিমতো জঘন্যভাবে তৈরি। সিস্টেমের এমন দশা যে বাইরে থেকে চকচকে দেখালেও ভেতরে চাপ দিলেই পুরো সিস্টেমটাই নড়বড়ে হয়ে যায়। আর এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিদেশ থেকে যে বিপুল ফান্ডিং ভারতে ঢোকে সেটাকে নিয়ন্ত্রণ করা হবে কিভাবে। এফসিআরএ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে এত তর্ক কেন? পুরো বিরোধী শিবির হঠাৎ একসঙ্গে চিৎকার শুরু করছে কেন? এই অ্যামেন্ডমেন্ট আনার আসল কারণ কি? এতে দেশের লাভটা কোথায়? অপোজিশনরা হঠাৎ করেই কেন ক্ষতির গল্প শোনাচ্ছে? আর ঠিক এই সময় আমেরিকার দিক থেকে কেন বলা হচ্ছে এবার থেকে এনজিওকে সরাসরি টাকা না দিয়ে কোনো দেশকে সাহায্য করতে হলে সেই দেশের সরকারকেই টাকা দেওয়া হবে? ভারতে যখন এফসিআরএ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে ডিবেট চলছে তখনই এই স্টেটমেন্ট এলো। এটা কি কোইন্সিডেন্স? আজ এক এক করে পুরো বিষয়টাকে বোঝার চেষ্টা করব। তবে প্রথম প্রশ্নটা একেবারে বেসিক, যে এফসিআরএ অ্যামেন্ডমেন্ট বিল আসলে কি আর এটা এত প্রয়োজনীয় কেন? দেখুন, আগে বুঝুন যে এফসিআরএ ব্যাপারটা কি। এর পুরো নাম ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। 2010 সালে এই আইন তৈরি হয়েছিল। নামটা শুনলে মনে হবে বিদেশি ফান্ডিং নিয়ন্ত্রণ করার জন্য আইন বানানো হয়েছে, কিন্তু নাম একদিকে, কাজ আরেকদিকে। সাইনবোর্ডে লেখা কন্ট্রোল আর ভেতরে বসে ফান্ডিং এর রাস্তা পরিষ্কার করা, পুরো ব্যাপারটাই উল্টো দোকান। এই আইন 2010 সালে মনমোহন সিং এর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার তৈরি করেছিল। আর আমার মতে এই আইনের মাধ্যমে এমন অনেক সংগঠন, ব্যক্তি এবং নেটওয়ার্ক বিদেশি টাকা পাওয়ার সুবিধা পেয়েছে যারা দেশের ভেতরে অশান্তি, বিচ্ছিন্নতাবাদ, হিংসাত্মক আন্দোলন এবং অ্যান্টি ইন্ডিয়ান ন্যারেটিভ চালিয়েছে। মাওবাদী, নকশালপন্থী ইকোসিস্টেম হোক, পাথরবাজদের সাপোর্ট সিস্টেম হোক, কিংবা নিজেদের সেকুলার এবং ডেমোক্রেসির সবথেকে বড় ঠিকাদার বলে ঘুরে বেড়ানো ইন্টেলেকচুয়াল লবি, সবাই এই ফরেন ফান্ডিং এর ইকোসিস্টেম থেকে সুবিধা পেয়েছে। এফসিআর এর মাধ্যমে শুধু এনজিও নয়, রাজনৈতিক ব্যক্তিত্ব, অভিনেতা, লেখক, তথাকথিত বুদ্ধিজীবী, শিল্পী, অ্যাক্টিভিস্ট, হাজার হাজার মানুষের কাছে বিদেশ থেকে টাকা পৌঁছেছে। এখন খুব সাধারণ একটা কথা শুনুন, যার টাকা খাবেন শেষ পর্যন্ত তার সুরেই তো নাচবেন। যে এনজিও চায়না থেকে ফান্ডিং নেয় সে কি ভারতের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট নিয়ে কাজ করবে, নাকি চায়নার এজেন্ডাকেই এগিয়ে দেবে? যে এনজিও আমেরিকা থেকে টাকা নেয় তার মাইক্রোফোন থেকে আমেরিকার ভাষা বেরোবে, নাকি ভারতের সাধারণ মানুষের কথা? আর পাকিস্তান তো সরাসরি টাকা পাঠাবে না, তারা এতটাও বোকা নয়। ইনডাইরেক্ট রুট ব্যবহার করবে, কোনো গালফ কান্ট্রি, কোনো ফাউন্ডেশন, কোনো ইন্টারমিডিয়েটারি অর্গানাইজেশন, সেগুলো ঘুরিয়ে টাকা ঢুকবে। তারপর সেই টাকার বদলে দেশের ভেতরে এজেন্ডা চলবে। দেশে অরাজকতার আগুন যাতে নিভে না যায় সেই আগুনে নিয়মিত তেল ঢালা হবে। চুল্লি ঠান্ডা হয়ে এলে বিদেশি ফান্ডিং এর গ্যাস সিলিন্ডার পৌঁছে যাবে, আবার আন্দোলন, আবার বিশৃঙ্খলা, আবার সেই ফেক ন্যারেটিভ। এই কারণে শুধু অ্যামেন্ডমেন্ট আনার কথা নয়, বরং এই আইন আগামী 10 বছরের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত। সব এনজিওর ফরেন ফান্ডিং লাইসেন্স 10 বছরের জন্য সাসপেন্ড করা হোক। 10 বছর সম্পূর্ণ বিদেশি ফান্ডিং বন্ধ রাখুন। যদি সত্যিই দেশকে সুরক্ষিত রাখতে হয় তাহলে শুধু কসমেটিক অ্যামেন্ডমেন্ট করে লাভ নেই। আজকের পৃথিবীতে কোনো দেশ দখল করতে সবসময় ট্যাঙ্ক, ফাইটার জেট আর মিসাইল লাগে না। যুদ্ধ এখন শুধু বর্ডারে হয় না, বিভিন্ন রিজিম চেঞ্জ, ফান্ডেড প্রটেস্ট আর সোশ্যাল ইনস্টেবিলিটি, তারপর প্রোপাগান্ডা তো আছেই। এগুলি আধুনিক যুদ্ধের অংশ। বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের ঘটনা কিভাবে ঘটেছে মানুষ দেখেছে। আফগানিস্তানে তালিবান কিভাবে ক্ষমতা দখল করেছে সেটাও কারোর অজানা নয়। প্রত্যেক দেশের কেস আলাদা, কিন্তু একটা লেসন পরিষ্কার, রাষ্ট্রকে দুর্বল করার জন্য সরাসরি যুদ্ধই একমাত্র পথ নয়। ফরেন ফান্ডিং এর মাধ্যমে পলিটিক্যাল পার্টি পর্যন্ত প্রভাবিত হচ্ছে। এখন ভাবুন, যে রাজনৈতিক দল আমেরিকার ইকোসিস্টেম থেকে সুবিধা পায় সে পার্লামেন্টে আমেরিকার স্বার্থ তুলবে নাকি ভারতের সাধারণ মানুষের? আর কোনো নেতা যে সরাসরি নিজের অ্যাকাউন্টে টাকা দেবেন এমন শিশুসুলভ কাজ তো তিনি করবেন না। ফান্ডিং যাবে তার স্ত্রী পরিচালিত এনজিওতে, ছেলের ফাউন্ডেশনে, শ্যালকের ট্রাস্টে, ভাইপোর অর্গানাইজেশনে, কিংবা পরিবারের অন্য কারোর নামে তৈরি কোনো সংস্থায়। আজ বড় বড় নেতা এবং আমলাদের পরিবার দেখুন, প্রায় প্রত্যেক বাড়িতেই কোনো না কোনো এনজিও, ফাউন্ডেশন বা ট্রাস্ট বেরিয়ে আসবে। নিজের নামে নেই তো স্ত্রীর নামে, স্ত্রীর নামে নেই তো ছেলের নামে, ছেলে না হলে শ্যালক, ভাই, ভাইপো, বোন, আত্মীয়। এনজিও চালানোর জন্য পুরো ফ্যামিলি ট্রি প্রস্তুত। তারপর সে এনজিওর এফসিআর লাইসেন্স রয়েছে, বিদেশ থেকে টাকা আসছে, ওই লোকেদের বিদেশের সেমিনারে ডাকা হচ্ছে, কনফারেন্স করানো হচ্ছে, 5 তারা হোটেলে বসিয়ে ব্রিফিং দেওয়া হচ্ছে, বলা হচ্ছে আগামী 1 বছর এই ইস্যু তুলবেন, ওই পলিসির বিরুদ্ধে প্রোটেস্ট করবেন, এতগুলি ধর্ণা করবেন, এতগুলি ডেমনস্ট্রেশন করবেন, এই ন্যারেটিভ সোশ্যাল মিডিয়াতে চালাবেন। কাজ শেষ হলে 1 কোটি 2 কোটি পেমেন্ট আপনাদের রেডি। তাই সরকারের কাছে অনুরোধ যে শুধু ব্রিটিশ আমলের শতভাগ আইন বদলালেই হবে না, কংগ্রেস আমলে তৈরি সেই সব জঘন্য আইনও বদলাতে হবে যেগুলি দেশের ভেতরে ফরেন ইন্টারফেসের রাস্তা খুলে দিয়েছে। এফসিআর এর তার মধ্যে অন্যতম। বছর ভেদে ফরেন কন্ট্রিবিউশনের অঙ্ক কখনো 25,000 কোটি, কখনো 30,000 কোটি, কখনো 35,000 কোটি কম বেশি হয়েছে। সাম্প্রতিক সময় ফান্ডিং কিছুটা কমেছে, কিন্তু এখন যেটা নিয়ে সবথেকে বেশি গায়ে জ্বালা শুরু হয়েছে সেটা অ্যামেন্ডমেন্টের একটি বিশাল প্রভিশন। নতুন ব্যবস্থায় যদি ফরেন ফান্ডিং নেওয়া কোনো এনজিও ধর্মান্তরের কাজে রিলেটেড কিছুতে ধরা পড়ে তাহলে তার প্রপার্টি পর্যন্ত বাজেয়াপ্ত হতে পারে। অর্থাৎ এনজিওর নামে কেনা গাড়ি, বিল্ডিং, জমি, অফিস, স্কুল, হসপিটাল বা অন্য যে কোনো অ্যাসেট সব সরকারের কন্ট্রোলে চলে যেতে পারে। আর এখানেই কনভার্সন নেটওয়ার্কের বুক ধরফর করছে। ভারতে বহু মিশনারি
মিশনারি অর্গানাইজেশন এনজিও হিসেবে রেজিস্ট্রেশন নিয়ে রেখেছে, এফসিআর এর লাইসেন্স নিয়েছে, তারপর ইউরোপ এবং আমেরিকা থেকে কোটি কোটি টাকা পেয়েছে। এই ফান্ডিং এর একটা অংশ নিয়ে কনভার্সন অ্যাক্টিভিটি চালানোর অভিযোগ বহুদিন ধরেই রয়েছে। সম্প্রতি বেঙ্গালুরুতে এমন একটি নেটওয়ার্ক ধরা পড়েছে যার কার্যক্রম উড়িষ্যা এবং ছত্তিশগড় পর্যন্ত ছড়িয়েছিল, অর্থাৎ এক জায়গায় অফিস আর অপারেশন চলছে বহু রাজ্যে। যেভাবে কিছু জিহাদি সংগঠনের কাছে গালফ কান্ট্রি থেকে হাওয়ালা রুটে টাকা পৌঁছায়, একইভাবে কনভার্সন চালানো মিশনারি নেটওয়ার্কের কাছেও বিদেশি টাকা পৌঁছায়। এই অভিযোগ দীর্ঘদিনের। পাঞ্জাব, ছত্তিশগড় এবং ট্রাইবাল বেল্ট, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং চুনার এবং পূর্বাঞ্চল, তারপর গাজীপুর বেল্ট, মধ্যপ্রদেশের বর্ডার এবং ভিন্দা অঞ্চল, বিভিন্ন জায়গায় কনভার্সন নেটওয়ার্ক সক্রিয়। আর এই ইকোসিস্টেমের ফান্ডিং এর বড় রুট হচ্ছে এফসিআর এ। অনেক মিশনারি স্কুল বিদেশি টাকা পায়, বহু হসপিটালও এফসিআর এ ফান্ডিং নেয়। তারপর মডেল কি? প্রথমে বলা হয় যে এসো, ফ্রি ট্রিটমেন্ট করাবো, টাকা লাগবে না, সাহায্য করা হবে। এরপর ধীরে ধীরে ধর্ম পরিবর্তনের চাপ তৈরি করা হয়। স্কুলে এডুকেশন, হসপিটালের ট্রিটমেন্ট দুটোকেই কনভার্সনের টুল বানানো হলে সেটা সার্ভিস নয়, সেটা অর্গানাইজড একটা অপারেশন। এই অ্যামেন্ডমেন্ট কার্যকর হলে কোনো হসপিটালের ভেতরে কনভার্সন অ্যাক্টিভিটি প্রমাণিত হলে হসপিটাল সিল হতে পারে। কোনো স্কুল ফরেন ফান্ডিং নিয়ে কনভার্সন করালে স্কুলের দরজায় তালা পড়তে পারে। আর এটাই কনভার্সন গ্যাং এবং কনভার্সন মাফিয়ার সব থেকে বড় ভয়। যে বিশাল অ্যাসেট তৈরি হয়েছে, বিদেশি ফান্ডিং এ যে বিশাল বিল্ডিং উঠেছে, গাড়ি কেনা হয়েছে, ক্যাম্পাস বানানো হয়েছে, কনভার্সন প্রমাণিত হলে সব হাতছাড়া হয়ে যেতে পারে। এখন প্রশ্ন, কিছু রাজনৈতিক নেতার এত সমস্যা কেন? কারণ এই ইকোসিস্টেমকে পলিটিক্যাল প্রোটেকশন দেওয়ার জন্যই অনেকে টাকা পায়। যারা এফসিআর এ অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে সব থেকে বেশি চিৎকার করছে, সাধারণ মানুষকে অন্তত বুঝতে হবে যে তাদের আপত্তির আসল জায়গাটা কোথায়। তারা হঠাৎ করে এই বিলটাকে নিয়ে এত প্রবলেম করছে কেন? তাহলে বুঝতেই পারছেন তাদের ফান্ডিং কোথা থেকে আসছে। তাদের গাড়ি, বাড়ি, ছেলের পড়াশোনাতে যে কোটি কোটি টাকা খরচ হয়েছে সেটা কোথা থেকে এসছে। এফসিআর কে শুধু ফরেন ফান্ডিং এর ইস্যু হিসেবে দেখলে অর্ধেক ছবি দেখা হবে। এর সঙ্গে কনভার্সন, ডেমোগ্রাফিক চেঞ্জ এবং দীর্ঘমেয়াদী ন্যাশনাল সিকিউরিটি সরাসরি যুক্ত। কনভার্সন কেন? কারণ কনভার্সনের মাধ্যমে ডেমোগ্রাফিক ইমব্যালেন্স তৈরি করা যায়। একটু ইতিহাসের দিকে তাকান। হাজার হাজার বছরের বৃহত্তর ভারতীয় সভ্যতার ভূখণ্ড ধীরে ধীরে অসংখ্য ভাগে ভাগ হয়েছে। গত কয়েকশো বছরেই ভারতীয় উপমহাদেশের মানচিত্র বহুবার বদলেছে। আফগানিস্তান একসময় বৃহত্তর ভারতীয় কালচারাল স্ফিয়ারের অংশ ছিল, আজ আলাদা। পাকিস্তান আলাদা হয়েছে, বাংলাদেশ আলাদা হয়েছে। নেপালেও ভারত বিরোধী অস্থিরতা তৈরির চেষ্টা আমরা বহুবার দেখেছি। ভারতের ভেতরেও বহু রাজ্য এবং জেলার ডেমোগ্রাফিক ক্যারেক্টার দ্রুত বদলেছে। প্রায় 800 জেলার মধ্যে বহু জেলায় পপুলেশন প্যাটার্ন পাল্টে গেছে। এই পরিবর্তনের পেছনে ইল্লিগাল মাইগ্রেশন, পপুলেশন গ্রোথ এর পার্থক্য এবং কনভার্সন সবকিছুই ভূমিকা রাখছে। আর কনভার্সন নেটওয়ার্কের জন্য ফরেন ফান্ডিং একটা বড় ফুয়েল। এফসিআর এর মাধ্যমে মাদ্রাসা ফান্ডিং পাচ্ছে, মিশনারি স্কুল ফান্ডিং পাচ্ছে, হসপিটাল ফান্ডিং পাচ্ছে, এনজিও ফান্ডিং পাচ্ছে। এই পুরো নেক্সাস এখন ভয় পেয়েছে, কারণ আগামী দিনে ফরেন ফান্ডিং নিয়ে কনভার্সন করতে গিয়ে ধরা পড়লে শুধু লাইসেন্স বাতিল হবে না, সরাসরি তালা ঝুলতে পারে। বিদেশ থেকে টাকা নিয়ে কনভার্সন করলেন, তথাকথিত হিলিং মিটিং বা চঙ্গাই সভা করলেন, মিরাকেলের নাটক সাজালেন, তারপর ধরা পড়লে অর্গানাইজেশন বন্ধ। এই কারণেই এতটা হইচই। কিন্তু আমার ব্যক্তিগত মত যে এবার পুরো ফান্ডিং বন্ধ করে দেওয়া উচিত। বিদেশি টাকা ছাড়া দেশের এনজিও চলবে না, এই ধারণাটাই ভুল। আমাদের কাছে যত রিসোর্স আছে সেটা দিয়ে কাজ করতে হবে। পূর্বপুরুষরা বলতেন, যতটা চাদর ততটাই পা ছড়াও। দেশের টাকা দিয়ে দেশের মানুষের ওয়েলফেয়ার করা হোক। এতে যদি বহু এনজিও বন্ধ হয়ে যায়, বন্ধ হোক। যারা ফরেন মানি ছাড়া দুদিনও টিকতে পারে না, তারা সোশ্যাল সার্ভিস করছে নাকি বিদেশি অ্যাসাইনমেন্ট, সেটা অন্তত পরিষ্কার হবে। আর যারা দেশের ভেতরে অশান্তি ছড়াচ্ছে, তাদের অর্গানাইজেশন বন্ধ হওয়াই উচিত। এখন দেখার বিষয় এই অ্যামেন্ডমেন্ট নিয়ে ডিবেট কোথায় গিয়ে দাঁড়ায়। সরকার যদি আরো কঠোর হয়ে ফরেন ফান্ডিং পুরোপুরি বন্ধ করে দেয়, তাহলে অপোজিশন নেতারা যে কি পরিমাণ নাটক শুরু করবে সেটা সহজেই অনুমান করা যায়। তবে সাধারণ মানুষকে অন্তত বুঝতে হবে দেশের স্বার্থ কোথায়, বিরোধী ন্যারেটিভ কোথা থেকে তৈরি হচ্ছে এবং সব থেকে বেশি চিৎকার কারা করছে। এই বিষয়ে আপনাদের কি মত? এফসিআর এ অ্যামেন্ডমেন্ট কি আরো কঠোর হওয়া উচিত? বিদেশি ফান্ডিং কি পুরোপুরি বন্ধ করে দেওয়া দরকার? আপনাদের মতামত অবশ্যই জানান। ধন্যবাদ।